হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। আজকে আমরা ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারের যে সূত্রগুলো হয়, বেসিক সূত্রগুলো, সেই সূত্রগুলো সম্বন্ধে আলোচনা করব। এই সূত্রগুলো আমাদের জানা থাকলেই আমরা অঙ্কের কনসেপ্টগুলো খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারবো আর বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারবো। তাহলে সবার আগে আমাদেরকে এই সূত্রগুলো দরকার, ঠিক আছে? তাহলে একটা গোলক ধরো তোমার কীরকম হতে পারে, একটা গোলক একটা ফুটবল। একটা এক্সাম্পল কি বললাম, একটা আমাদের যে ফুটবল হয় সেই ফুটবল একটা গোলক। তারপর একটা কাচের গুলি হতে পারে। তাহলে এই ধরনের জিনিস, এর ক্ষেত্রফল হয়, মানে বক্রতলের ক্ষেত্রফল হয়, এর আয়তন হয়, এইগুলোরই কিছু সূত্র আছে, ঠিক আছে? তাহলে দেখো, আমি একটা গোলক এঁকে নিয়েছি এখানে। গোলকটার এটা একটা নিরেট গোলক হতে পারে, ফাঁপা গোলক হতে পারে। নিরেট গোলক বলতে গেলে তোমার এই গোলকটা পুরু হবে, ঠিক আছে? গোলকটা কী হবে? পুরু, মানে নিরেট বলতে গেলে ধরো একটা মাটির গুলি, ঠিক আছে? ভেতরটা কি ফাঁপা থাকে না? তাহলে আমি যে এইখানে গোলকটা এঁকেছি দু রকমের হতে পারে। একটা ফাঁপা হতে পারে, মানে আমাদের ফুটবল যেরকম হয় ভেতরটা ফাঁপা, আর একটা যদি লোহার তোমার এই গোলক হয় তাহলে ভেতরটা কী থাকবে? লোহার গুলি হয়, তাহলে ভেতরটা কী থাকবে? নিশ্চয়ই ফাঁপা থাকবে না, পুরু থাকবে, ঠিক আছে? তাহলে এরকম দু ধরনের হতে পারে। তো দেখো এখানে কি করেছি, আমি একটা গোলক এঁকে নিয়েছি। গোলকটার দেখো নাম, এই যে ও, এটা হচ্ছে কেন্দ্র, গোলকটার কেন্দ্র হচ্ছে কি ও, ঠিক আছে? ও থেকে এই যে এ বিন্দুটা রয়েছে তোমার, ও থেকে এই বিন্দুটাকে আমি বলে দিয়েছি এই গোলকটার কি তোমার ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে দেখো এই ব্যাসার্ধটাকে আমি ধরে নিয়েছি কত, আর আমি এখানে একটা নোট লিখেছি। কি নোট লিখেছি দেখো, গোলকের তল সংখ্যা কটেই হয়? একখানাই হয়, ঠিক আছে? গোলকের তল সংখ্যা, যেমন আমাদের একটা আয়তঘন বা একটা ইট, ঠিক আছে? তো তল সংখ্যা কটা হয়? 6খানা হয়। কিন্তু আমাদের গোলকের তল সংখ্যা কি? একটাই তল হয়। এই যে পুরো তলটা কি হাতে নিয়ে তুমি ধরলে কি একটাই তল বুঝতে পারবে, ঠিক আছে? এবং তলটার প্রকৃতিটা কীরকম হয়? তলটার প্রকৃতি হয় বক্রতল, মানে কি ব্যাকা। সমতল হলে কি হবে? সমান। যেমন একটা যদি তোমার ইটের কথা বলো, বা সমকোণী চৌপল যেটা আছে আমাদের ইট, ঠিক আছে? তাহলে ওটার কি হয়? তোমার 6খানা তল হয়, 6খানা তলে কি হয়? সমতল হয়, তলগুলো কি হয়? সমান। প্রকৃতি কীরকম হয়? সমান। তাহলে আমাদের গোলকের তলের প্রকৃতি কি হয়? বক্রতল। আর কটা তল আছে? একখানাই তল আছে, ঠিক আছে, একটা গোলকের। 2 নম্বর লিখেছি দেখো, গোলকের ক্ষেত্রে বক্রতল ইকুয়াল টু সমগ্রতল হয়। একটা গোলকের ক্ষেত্রে, এই গোলকের ক্ষেত্রে বক্রতল বা পার্শ্বতল ইকুয়াল টু কী হয়? সমগ্রতল হয়, ঠিক আছে? তাহলে দেখো আমাদের গোলকের একটাই তল হয়, যেমন একটা ইটের 6খানা তল হয়। এবার ইটের 6খানা তলকে, এই 6খানা তলের ক্ষেত্রফলের সমষ্টিকে আমরা কি বলি? সমগ্রতলের ক্ষেত্রফল। আর ওই ইটটারই পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটাকে বলবো বলো তো? যেটা হচ্ছে তোমার ভূমিটা বাদ দেবে। ধরো এটাকে আমি একটা ইট বলছি, ধরো এটা একটা ইট বললাম, ঠিক আছে? তো তাহলে ইটের এই একটা তল রয়েছে, এখানে একটা তল রয়েছে, দুটো তল, ওপরে একটা, তিনটে, নিচে একটা, চারটে, আর এই একটা সাইডে, এই একটা সাইডে, মোট 6খানা তল হয়। তাহলে ইটের পার্শ্বতলগুলো কোনগুলো হবে বলতো? এই নিচের তলটা আর উপরের তলটা বাদ দিলে সাইডের যে তলগুলো থাকে, এই একটা, দুটো, এখান থেকে একটা, তিনটে, আর এখান থেকে একটা, চারটে, এই চারটে তল হবে কি তোমাদের পার্শ্বতল। কিন্তু আমাদের গোলকের ক্ষেত্রে পার্শ্বতল তোমার বক্রতল একই হয়, বক্রতলকে আমরা পার্শ্বতল বলি গোলকের ক্ষেত্রে। আর সমগ্রতল, মানে গোলকের ক্ষেত্রে বক্রতল আর সমগ্রতল কি হয়? একটাই হয়, ঠিক আছে? তো বক্রতল যা, সমগ্রতল তাই। তাই লিখেছি দেখো, বক্রতল যা বা পার্শ্বতল ইকুয়াল টু কী হয়? সমগ্রতল হয়। কিন্তু অন্যান্য বস্তু তোমার ঘনবস্তুর ক্ষেত্রে, যেমন ইট বললাম, লুডুর ছক্কা বললাম, এদের কিন্তু পার্শ্বতল আলাদা হয়, ঠিক আছে? পার্শ্বতল আলাদা, আর তোমার সমগ্রতল বললে আরও দুখানা তল যুক্ত হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু আমাদের গোলকের ক্ষেত্রে কখানা তল হবে? গোলকের ক্ষেত্রে একটাই তল হয়, ঠিক আছে? ওই তলটাকে আমরা কি বলতে পারি? সমগ্রতলের ক্ষেত্রফল বলতে পারি, যদি তলের ক্ষেত্রফলটা বলি, বা সমগ্রতল বলতে পারি, বা বক্রতল বলতে পারি, যে কোনো একটা। এবার গোলকের যে সূত্রগুলো হয়, সেই সূত্রগুলো দেখো। গোলকের প্রথমেই বলছি যে বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল, আমি বলে দিলাম বক্রতল আর সমগ্রতল একই হয়। তাহলে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 4πr² বর্গ একক, মানে 4πr²। বর্গ একক মানে যদি সেন্টিমিটারে দেওয়া থাকে ব্যাসার্ধ, তাহলে বর্গ সেন্টিমিটার হবে, ঠিক আছে? তাহলে গোলকের বক্রতল বা এই সূত্রগুলো তোমাকে ডিরেক্ট মনে রাখতে হবে। সূত্রগুলো 4πr², এগুলো কিন্তু খুব দরকার, ডিরেক্ট মনে রাখতে হবে সোজা, ঠিক আছে? গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে গেল। এবার দেখো গোলকের আয়তনের সূত্র হয়, ঠিক আছে? এই গোলকের কি আয়তনের, মানে ভেতরে
কতটুকু জায়গা রয়েছে, যদি ফাঁপা হয়, যদি এই গোলকটা কি হয় ফাঁপা, একটা ফুটবল হয়, ধরো একটা ফুটবল, ঠিক আছে তো, তাহলে ভেতরে কতটুকু জায়গা রয়েছে, মানে কতটুকু জায়গায় হাওয়াটা রয়েছে, ঠিক আছে তো, তাহলে ওই যে ভেতরের যে পুরো জায়গাটা সেটাকেই আমরা কি বলবো, আয়তন বলবো, ঠিক আছে। তাহলে গোলকের আয়তনের সূত্র খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, 4/3 পাই আর কিউব। আরটা কি হচ্ছে, আরটা হচ্ছে কি গোলকের, এই যে কি বললাম, গোলকের তোমার ব্যাসার্ধ। তুমি এখান থেকে এখানেও আনতে পারো, টানতে পারো, ব্যাসার্ধ হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখান থেকে উপরেও নিয়ে যাও, ব্যাসার্ধ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, 4/3 পাই আর কিউব, এগুলো পুরো মুখস্থ করতে হবে। এটা তো হয়ে গেল আমাদের গোলক। এবার দেখো আমি এটা যেটা এঁকেছি, এটা হচ্ছে তোমার একটা নিরেট অর্ধগোলক। এটা কি বললাম আমি, নিরেট, দেখো উপরে আমি হ্যাশ লাইন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মানে উপরটা বন্ধ করা রয়েছে, মানে আমি বলতে চাইছি ধরো একটা মাটির গুলিকে তুমি, মাটির গুলি, ওই গুলিটাকে কি করলে তুমি অর্ধেক কেটে অর্ধেকটা ফেলে দিয়ে আর অর্ধেকটা রাখলে, তাহলে কি হবে, ভেতরটা ফাঁপা থাকবে না নিশ্চয়ই, ভেতরটা কি আছে, নিরেট রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা অর্ধগোলক। তাহলে এটাকে কি বলবো, অর্ধগোলক বা নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলকের কখানা তল হয়, খেয়াল করো, নিরেট অর্ধগোলকের দুখানা তল হয়, ঠিক আছে। একটা হয় কি সমতল, এ দেখো নাম দিয়েছি, আর একটা দিয়েছি বক্রতল বা পার্শ্বতল, পাশের তলটাকে আমরা বক্রতল বা পার্শ্বতল বলে থাকি। তাহলে এই গোলকের, নিরেট গোলকের কটা তল হচ্ছে, দেখো তোমার নিরেট অর্ধগোলকের কটা তল হচ্ছে, দুখানা তল হচ্ছে, এই যে উপরের একটা সমতল আর একটা নিচের বক্রতল। আচ্ছা, এবার দেখো কি বললাম, এই যে দুটো তল, এবার যদি আমি বলি এই নিরেট অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, তখন কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে, এই যে দেখো অর্ধেক বক্রতলটা রয়েছে, অর্ধেক বক্রতলটার ক্ষেত্রফল প্লাস এই যে উপরের সমতলটা, উপরের সমতলটা মানে কি একটা বৃত্ত, এটা যদি বাটিকে ভাবো তুমি, উপরের জায়গাটা কী রয়েছে, এটা বাটির মধ্যে ধরো তুমি বালি ভরেছো, তাহলে ওই উপরের জায়গাটা তুমি কি দেখবে, উপরের জায়গাটা কি দেখবে, বৃত্ত দেখবে, ঠিক আছে তো। তাহলে বৃত্তর তোমার সূত্র কি হয়, ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, এটা যেহেতু অর্ধেক রয়েছে, যদি পুরো গোলক হতো, পুরো গোলক হলে তোমার কত হতো, 4 পাই আর স্কোয়ার, যেহেতু এটা অর্ধেক রয়েছে তাহলে কি, এটাকে 2 দিয়ে ভাগ করবো, 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটার আমি ব্যাসার্ধ কোনটাকে ধরলাম, ও আর এ, এটাকে ব্যাসার্ধ আর নাম দিলাম। এবার কি করব, এক্সাম্পল একটা, আচ্ছা এটার একটা এক্সাম্পল বলে দিচ্ছি, এটা তো তুমি যে কোনো একটা লোহার তোমার গোলকে অর্ধেক করলেও এটা পাবে, বা তুমি একটা নর্মাল অর্ধেক, আমি পেপার ওয়েট বলে দিচ্ছি, ঠিক আছে। তো কাচের যে পেপার ওয়েটগুলো হয় বা যে কোনো মেটালের হতে পারে, ঠিক আছে, পেপার ওয়েট, যেমন আমরা পেপার টেপার চাপা দিয়ে রাখি, কোনো পেজ টেজ চাপা দিয়ে রাখি, ঠিক আছে তো, এই পেপার ওয়েট, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। এবার দেখো এর আমি নোটটা কি লিখেছি, যে নোট লিখেছি কি, নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কটা হয়, দুটি, একটা গোলকের তল সংখ্যা একটি, নিরেট অর্ধগোলক যখনই বলবে তখনই কি বলবে তুমি, তল সংখ্যা দুটি, ঠিক আছে। একটি কি হয়, তলের প্রকৃতি কি, একটি সমতল আর অপরটি কি বক্রতল, এটা বলে দিলাম। এবার কি বলেছে, 2 নম্বর পয়েন্টটা কি লিখেছি, দেখো দেখো, অর্ধগোলকটি নিরেট না হলে একটি মাত্র তল হতো, যেটি হতো কি বক্রতল, ঠিক আছে। দেখো আমি কি বলতে চাইলাম এখানে, যে অর্ধগোলকটি নিরেট না হলে, এই যে অর্ধগোলকটা রয়েছে এটা যদি নিরেট না হতো, তাহলে একটা কিরকম এক্সাম্পল, ধরো আমি বাটি বললাম, ঠিক আছে, বাটিটা দেখো, বাটিটাও তো একটা অর্ধগোলক, তাই তো। তাহলে বাটিটা অর্ধগোলক, কিন্তু বাটির কি উপরিতলটা আছে, উপরিতলটা নেই, কেন, ওটা তো ফাঁপা, বাটিটা তো ফাঁপা, তাই উপরে তল নেই। তাহলে বাটির যদি আমি কি বলি, বাটির কি হয়, একটা মাত্র তল হয়, ওই তলটাকে কি বলবো, বক্রতল, ঠিক আছে, উপরের তলটা হবে না। তাহলে দেখো হ্যাঁ, তোমার ওই তলটাকে তো আমি বক্রতল বলবো, বাটির তলটাকে, এক্সাম্পল কি বললাম, এটা বাটি। রুলসটা কি হবে দেখো, এবার রুলসটা কি বলেছে, যে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2 পাই আর স্কোয়ার, কেন, যেহেতু একটা পুরো গোলক হলে তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হতো তোমার, 4 পাই আর স্কোয়ার, তাহলে যেহেতু এটা অর্ধেক, তাহলে পুরো গোলকটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হয়ে যাবে, 4 পাই আর স্কোয়ারকে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যায় তোমার, 2 পাই আর স্কোয়ার হলো। এটা একটা সূত্র মাথায় রাখবে, যে নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর বলছি দেখো, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আচ্ছা দেখো, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কোনটা বললাম, আমি বললাম না, যদি এটা নিরেট অর্ধগোলক হয় তাহলে একটা কী হয়, বক্রতল হয়, আর একটা কী হয় তোমার, সমতল হয়, ঠিক আছে। এবার আমার বক্রতল আর সমতল যোগ করলে কী হয়ে যায় তোমার, সমগ্রতল। তাহলে আমাকে সমগ্রতল জানতে গেলে আগে কী জানতে হবে, বক্রতলের ক্ষেত্রফল জানতে হবে, তারপর কি আমার এই সমতলের ক্ষেত্রফলে জানতে হবে, যেটা কি পাই আর স্কোয়ার। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর, তোমার 2 পাই আর স্কোয়ার, আর সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই দুটোকে যোগ করলেই আমি কি বললাম, তোমার নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব।
তাহলে দেখো নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2πr², আর তোমার নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফল হবে, দেখো এখানে লিখেছি 2πr², এই যে বক্রতলের ক্ষেত্রফল প্লাস πr², মানে ওই উপরের সমতলটা, ঠিক আছে, সমতলটা ছিল সমতলটার ক্ষেত্রে, তাহলে কত হয়ে গেল? 3πr²। তাহলে এটা খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখবে। দেখো যে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 3πr²। অবশ্যই ছবি এঁকে এঁকে এই সূত্রগুলোকে আগে প্র্যাকটিস করে নেবে, তারপর অঙ্ক করবে, দেখবে খুব সুন্দর ইজিলি অঙ্ক হয়ে যাবে। এই যদি সূত্রগুলোকেই যদি তুমি কনসেপ্ট যদি না ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তোমার বেকার হবে, যখন অঙ্ক করতে যাবে বুঝতে পারবে না যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে। 3 নম্বরটা দেখো, 3 নম্বর কি বলেছি? অর্ধগোলকের আয়তন। নিশ্চয়ই এই গোলকটার আয়তন হবে, ঠিক আছে, এই গোলকটার কী হবে? আয়তন হবে। এবার দেখো পুরো গোলকটার আয়তন যা, সেই আয়তনকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা কি পেয়ে যাব? অর্ধগোলকের আয়তন পেয়ে যাব। এবার দেখো এই অর্ধগোলকটা নিরেট হোক অথবা ফাঁপা হোক, আমাদের আয়তন কিন্তু সূত্র একই হবে। এটার ক্ষেত্রেও এই গোলক যদি নিরেট হয় বা ফাঁপা হয়, আমাদের আয়তন কিন্তু একই সূত্র হবে, 4/πr³, ঠিক আছে। আয়তনের সঙ্গে কোনো নিরেট হোক বা ফাঁপা হোক এর কোনো সম্পর্ক নেই কিন্তু, ঠিক আছে, আলাদা কোনো সম্পর্ক নেই। নিরেট হলেও যা হবে, ফাঁপা হলেও তাই হবে আয়তন। আয়তন মানেটা কি? কোনো বস্তু যতটুকু স্থান দখল করে থাকে সেটাই তার আয়তন হয়, ঠিক আছে। তাহলে দেখো আয়তনের সূত্র কী হবে? আমি বললাম ওই যে 4/3πr³ 2 দিয়ে ভাগ করে দেবে, 4/3πr³ 2 দিয়ে ভাগ করে, ধরো এটা আমি করে দিচ্ছি এখানে। দেখো আমি বললাম, ধরো একটা পুরো গোলক যদি হতো, পুরো গোলকের আয়তনটা কী হতো? তোমার 4/3πr³। এবার যেহেতু এটা পুরো গোলক না, এটা কি অর্ধেক গোলক, তাই এটাকে কী করবো? আমি 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 2 দিয়ে ডিভাইড করে দিলে কী হবে? ধরো 2-এর তলায় কিছু নেই, মানে কি আছে? 1 আছে, ঠিক আছে। এবার কি হয় দেখো, আমি কি লিখবো এটাকে? যেরকম আছে 4/3πr³ ইন্টু, দেখো এটার সাথে এটা কি রয়েছে? ভাগ অবস্থা রয়েছে না, এটা তো লবে রয়েছে, এটা হরে রয়েছে, তার মানে কি এটা ভাগ অবস্থা রয়েছে। এইটাকে ভাগ করছি কোনটা দিয়ে? 2/1 দিয়ে। তাহলে এই ভাগটাই যখন গুণ হয়ে যায় তখন কি হয়ে যাবে? উল্টে যাবে, তোমার হরটা লবে হয়ে যাবে, এই যে এই সংখ্যাটার হরটা লবে হয়ে যাবে, আর এই যে তোমার যে লবটা ছিল সেটা কি হয়ে যাবে? হরে হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে 2 × 2 2 × 2 = 4, তাহলে কেটে গেলে কত পড়ে থাকে? 2/3πr³, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখেছি যে 2/3πr³। তুমি ডাইরেক্ট এখান থেকেও কাটতে পারতে, দেখো 2 × 2 কাটা যায়, আবার 2 × 2 = 4। দেখো এরকম যদি লব, এই দেখো 4πr³ এটা কিসে রয়েছে? লবে রয়েছে, আর 3টা কিসে রয়েছে? হরে রয়েছে। এখানে 2 লবে রয়েছে আর 1 হরে রয়েছে, তাহলে লবে লবে যদি কাটাকুটি যায় তাহলে আমরা কাটতে পারবো, এরকম বাই থাকলে। হরে হরে যদি কাটাকুটি যায় তাহলে কাটতে পারবো। দেখো নিশ্চয়ই হরে হরে কাটাকুটি যাচ্ছে না, লবে লবে কাটাকুটি যাচ্ছে, তাহলে 2 × 2 2 × 2 = 4, এখানে কত হয়? 2। তাহলে সেটাই আমি ডাইরেক্ট একবারে লিখতে পারি 2/2/3πr³। আর নিচে যেহেতু কেটে গেছে 1 রয়েছে, তাহলে কি হবে? যেমন ধরো 2/1 হলো, তাহলে এটাকে আমি কি লিখবো? 2 লিখবো, ঠিক আছে। তাহলে 1-এর নিচে থাকলে কোনো ভ্যালু হয় না কিন্তু, ঠিক আছে, উপরে লবে যে সংখ্যাটা থাকে সেটাই হয়। তো এটা তো চলে গেল তোমার অর্ধগোলকের আয়তন 2/3πr³, এটা চলে গেল। আচ্ছা এখানে আমি এককগুলো আমি লিখিনি, দেখো এককগুলো আমি বলে দিচ্ছি এখান থেকে। নিরেট অর্ধগোলে বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা যখনই ক্ষেত্রফল বলবে তখনই আমাদের ইউনিট কি হয়ে যাবে? তোমার বর্গ একক হয়ে যাবে, ঠিক আছে। বর্গ কথাটা হবে যদি এবার দেখো ব্যাসার্ধ আর ধরো তোমার সেন্টিমিটারে দেওয়া রয়েছে, তাহলে আমি কি বলবো? বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এটা হয়ে গেল। এবার নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল যাই হোক না কেন, তোমার একক কি হবে? বর্গ এককই হবে, ঠিক আছে। আর অর্ধগোল, এই যে আয়তন, যদি আয়তন বলে দেয়, আয়তনটা কি হয়ে যায়? তোমার ঘন একক। মানে ধরো সেন্টিমিটারে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাহলে ঘন একক মানে হবে কি? সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা এবার এই আরেকখানা টাইপ রয়েছে, এটাও কিন্তু ভালো, ঠিক আছে। এই টাইপটা খেয়াল করো, এটা একটু ভালো করে বুঝবে কি বলেছে। এটা বলেছে তোমার একটা ফাঁপা গোলক যার অন্তর ব্যাসার্ধ আর এবং বহির ব্যাসার্ধ বড় হাতের আর, ঠিক আছে। অন্তর ব্যাসার্ধ মানে হচ্ছে ভেতরের ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ মানে হচ্ছে বাইরের ব্যাসার্ধ। এটা একটু দেখো কি বলতে চাইছে, ঠিক আছে। তোমার একটা গোলক দিয়ে দিয়েছে এখানে, দেখো এখানে দুখানা আমি তোমার বৃত্ত এঁকেছি, যাই হোক এটা তুমি হয়তো এখন বুঝতে পারছো না, আমি বলছি, দেখো খেয়াল করো। ভাবো এটা একটা ফুটবল রয়েছে, ফুটবলটা যেই পাতটা, ধরো আমি বললাম ফুটবলটা তোমার চামড়ার তৈরি না, ফুটবলটা তৈরি হচ্ছে তোমার লোহার পাত দিয়ে তৈরি, আর লোহার পাতটা কি? অনেকটা মোটা, ঠিক আছে। লোহার পাতটা কী হবে? অনেকটা মোটা। ওই পাতটাকেই যেরকম করে হোক আমরা ঘুরিয়ে কি বানিয়েছি? একটা গোলক বানিয়েছি। ভেতরটা ফাঁপায়, যেই জায়গাগুলো কি আছে, এই জায়গাগুলো ফাঁপা রয়েছে, আর এই যে এই জায়গাগুলো দেখছো এইগুলো কি হচ্ছে? লোহার পাত, মোটা পাত। এটা কি আছে? একটা লোহার মোটা পাত, ঠিক আছে। তাহলে এরকম যদি হয় তাহলে নিশ্চয়ই ভেতরটা কি হচ্ছে? সেন্টার, এই জায়গাটা কি হচ্ছে? মাঝখান, ঠিক আছে। তো এই মাঝখান থেকে
গোলকটা দেখো কি করবে, এই যে ব্যাসার্ধ দুখানা আমরা ব্যাসার্ধ পাচ্ছি না, খেয়াল করো এই গোলকটার ক্ষেত্রে, এই পুরো গোলকটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাসার্ধ পাচ্ছি না। দেখো একটা ভেতরের দিকে ব্যাসার্ধ পাচ্ছি, এই যে ভেতরে আটকে গেল ব্যাস এইটুখানি, আর একটা কি এই যে বাইরের এতটুক, এইগুলো কি, এগুলো তো মোটা পাত, এই যে তোমার পাতটা নিয়েছি মোটা পাত, ঠিক আছে। তো এইখানে কি আছে, এগুলো কি আছে, লোহা, এইগুলো কি, এগুলো লোহা, এতটুক কি রয়েছে, এই যে পুরো এতটুক কি রয়েছে, লোহা রয়েছে। আর ভেতরের জায়গাগুলো কি রয়েছে, ফাঁপা, বায়ু রয়েছে, ঠিক আছে। তো তাহলে আমাকে এই ধরনের তোমার গোলক দিয়ে বলবে যে এই যে লোহাটা যে রয়েছে, এই লোহাটার আয়তন কত হবে, এই যে আমাদের এই বলটা তৈরি করতে যে লোহা লেগেছে সেই লোহাটার তোমার আয়তন কত হবে। এটা কখন বলবে, যখনই দেখবে কোনো গোলকের অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ বলে দিয়েছে, ঠিক আছে। যদি একটা ফুটবল হয় তখন কিন্তু আমাদের এই আয়তন বের করতে হয় না, কেন বলো তো, এই যে ধরো উপাদানের আয়তন বলতে পারি, বা যদি আমি বলি এটা ধরো একটা ফুটবল যদি বলি, ফুটবলটা ধরো একটা পাত দিয়ে তৈরি হয়েছে, ধরো একটা স্টিলের পাত দিয়ে তৈরি হয়েছে। এবার স্টিলের পাতটার বা ওই গোলকটার যদি অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ না বলা থাকে, তাহলেই ভাববে যে ওই স্টিলের পাতটা এতটাই পাতলা যেটাকে কি করেছি আমরা উপেক্ষা করে দিয়েছি, মানে ওর অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধটাকে কি করেছি আমরা এতটাই মানে একই রকম হবে, যদি অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ একদম একই হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা ওটাকে কি করেছি, বাদ দিয়ে দিয়েছি, মানে কি আমরা ওটাকে একটা নর্মাল আমি কি ধরে নিই, ওটাকে নর্মাল আমি একটা তোমার গোলক ধরে নিই, ঠিক আছে। তো ওটার আর অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ মানে ওই পাতের উপাদান আমাদের বের করতে বলে না, ঠিক আছে। তাহলে যেহেতু যখনই এখানে এরকম বলে দেওয়া থাকবে কোনো একটা গোলক যার অন্তর্ব্যাসার্ধ রয়েছে আর বহির্ব্যাসার্ধ রয়েছে, তখনই ভাববে যে এই গোলকটার কি বের করতে দিতে পারে, আয়তন, মানে এরকম আয়তন বের করা যেতে পারে। কিসের আয়তন, পুরো গোলকটার আয়তন না, কিন্তু এই যে লোহার পাতটা মানে কতটুক লোহা লেগেছে ওইটা তৈরি করতে কত। দেখো আমি যদি পুরো গোলকটার আয়তন বের করি, এতটার কি আমাদের লোহা লেগেছে পুরো গোলকটা, তাহলে তো ভেতরের পুরো জায়গাটাও আমাদের, ধরো এটা যদি নিরেট হয়ে যায়, একটা লোহার গুলি তৈরি করি, তাহলে দেখো লোহার গুলি তৈরি করলে যদি আমি আয়তনটাই যে আর ধরে যদি 4/3 পাই বড় হাতের আর কিউব করি, তাহলে তো আমি পুরো গোলকটার আয়তন পেয়ে যাবো। কিন্তু পুরো গোলকটার আয়তন তো না, আমাদের তো ওই পাত্তার আয়তন চেয়েছে, পাত্তার আয়তন চেয়েছে না আমাদের। এই যখন এই পাত্তা দিয়ে আমি বানাবো, তাহলে ভেতরটা তো আমাদের ফাঁপা থাকবে, তাহলে আমি ভেতরের আয়তনটা কেন নেবো, আমাদের কিসের দরকার হবে, উপাদানের আয়তনটা, ঠিক আছে। এই উপাদান মানে যতটুক লোহা রয়েছে এখানে, এই যে যতটুক লোহা রয়েছে এই লোহাটার আমাদের আয়তন দরকার। তাহলে দেখো এটা কি করতে পারবো, এই পুরোটার আয়তন থেকে মানে বড়টার আয়তন থেকে এই যদি ভেতরের এই ফাঁপা মানে ছোটোটার আয়তন যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকে, এই যে পাত্তার আয়তন আমরা পেয়ে যাই, ঠিক আছে। এই পাত্তার আয়তন আমরা পেয়ে যাই, কি বললাম আমি, ধরো এটা পুরোটার আয়তন থেকে এই যে আর ব্যাসার্ধ তখন কত নেবো, আর, তাহলে কি করবো 4/3 পাই আর কিউব, বড় হাতের আর কিউব করবো আয়তন। তাহলে পুরোটার আয়তনটা থেকে খেয়াল করো, পুরোটার আয়তন থেকে ভেতরের যদি এই ছোটোটার মানে আর ব্যাসার্ধ, এই ছোটো হাতের আর ব্যাসার্ধর এই যে তোমার গোলকটা রয়েছে সেই গোলকটার আয়তন যদি মানে এই ভেতরের আয়তনটা যদি বাদ দিয়ে দিই, এই যে এইখান থেকে এতটুকু যদি এই আয়তনটা যদি বাদ দিয়ে দিই, তাহলেই আমাদের এই কী পড়ে থাকে, উপাদানের আয়তন পড়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো আমি কি বলেছি, ফাঁপা গোলকের আমরা ধরে নিয়েছি হচ্ছে অন্তর্ব্যাসার্ধ ছোটো হাতের, আর অন্তর্ব্যাসার্ধ মধ্যে এই যে এইখান থেকে এই যে এটা ছোট্ট ছোট্ট যে তোমার এখানে গোলকটা রয়েছে সেটার ব্যাসার্ধ হচ্ছে আর বড় গোলকটার যে রয়েছে এখান থেকে এই যে এতটুক, সেটা কি ধরেছি আমরা এখান থেকে এটা কি ধরেছি, বড় হাতের আর বহির্ব্যাসার্ধ। এবার এটা থেকে কি বলতে পারে যে ফাঁপা গোলকটি তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগবে তার আয়তন কত হবে। এই গোলকটাই ফাঁপা গোলক, এটা একটা ফাঁপা গোলক, তাহলে তৈরি করতে যতটুকু দেখো কিছু তো লোহা লেগেইছে, তাহলে লোহাটার আয়তনটা কত হবে, ঠিক আছে। এই যে এইটা এই যে এতটুক, এই এতটুকুর যে আয়তন, এই এতটুকুর যে আয়তন, ঠিক আছে, এই এতটুকুর আয়তনটাই কী হবে তোমার ওই ফাঁপা গোলকটার উপাদানের আয়তন বা লোহার আয়তন, ঠিক আছে, যতটুকু লোহা লেগেছে সেটা। তাহলে সেটা কি করব, দেখো আমি সেটা করতে গেলে আমার এখানে কি করতে হবে, তোমার পুরো গোলকটার আয়তন থেকে, পুরো এই যে এটা যেটা আমি লিখেছি না, এটা কি করে লিখেছি দেখো, এটা কি করে লিখেছি আমি, পুরো গোলকটার আয়তন থেকে ছোট গোলকটার আয়তন বাদ দিয়ে দিয়েছি। তাহলে পুরো গোলকটার আয়তন কি হবে, পুরো গোলকটার আয়তন হবে 4/3 পাই বড় হাতের আর কিউব। এটা কি, এটা হচ্ছে কি তোমার এই পুরো গোলকটার আয়তন, এই যে এটা এই গোলকটার আয়তন বেরালো না, এটা মানে হচ্ছে পুরো এই ভেতরটা পুরো নিয়ে নিয়েছি আমরা, ঠিক আছে। এইবার কি করব, এটা থেকে আমরা বাদ দিয়ে দেবো, কি করব আবার 4/3 তোমার পাই ছোট হাতের আর কিউব, এটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো। এই 4/3 পাই ছোট হাতের আর কিউব মানে কোনটা, এই যে ভেতরের যে গোলকটা রয়েছে সেই গোলকটাকে আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম, গোলকের কি করলাম, আয়তনটাকে বাদ দিয়ে দিলাম। তাহলেই আমরা এই যে এইটুখানি দেখো, পুরোটা থেকে যদি এই ভেতরেরটা বাদ দিয়ে দিই তাহলে এইটুখানি পড়ে থাকে, এই যে এই জায়গাগুলো পড়ে থাকে, ঠিক আছে। তো আর এই জায়গাটায় কি আছে, লোহা রয়েছে, তাহলে লোহার আয়তনটা আমরা পেয়ে যাব।
তাহলে এটাই করলে আমাদের এইটা রেজাল্টটা আসে। তার মানে কি এখান থেকে আমি কি করতে পারি দেখো, 4/3 আর পাইটাকে কমন নিয়ে নিতে পারি। 4/3 পাইটাকে কমন নিয়ে নিলে আমার কি পড়ে থাকে দেখো, r³ - r³। ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, মানে তোমার কনসেপ্ট কিন্তু এটা, ঠিক আছে। এই কনসেপ্টটা দিয়ে কিন্তু তোমাদের অঙ্ক থাকবে। তাহলে মোটামুটি এই কটাই তোমাদের অঙ্ক করতে গেলে লাগবে গোলকের সূত্র, ঠিক আছে। এই গোলকের সূত্র ফার্স্টে তুমি এই গোলকের সূত্রগুলোর কনসেপ্টগুলো ভালো করে ক্লিয়ার করবে, তারপরেই তুমি অঙ্কতে যাবে। নাহলে কিন্তু তোমাদের অঙ্ক কিছু মানে করতে পারবে ঠিকই অঙ্ক, তারপর গিয়ে দেখবে আটকে যাচ্ছে অঙ্ক, ঠিক আছে, করতে পারছো না। কিছু অঙ্ক থাকবে যেগুলো আটকে যাচ্ছে। আর আমি আমি পুরো এই যেই কটা অঙ্ক রয়েছে আমি সব কটা অঙ্কই পাটে পাটে করে দেবো, ঠিক আছে। তাহলে সবার প্রথমে তোমরা এটাকে ভালো করে রিভাইজ করে নেবে, তারপর তোমরা অঙ্কগুলো যাবে। আমি অঙ্কগুলো একটা একটা করে এখানে করতে থাকবো এক একটা পার্টে, ঠিক আছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা করে লাইক করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তোমাদের সাথে যারা পড়ছে ক্লাস 10-এ তাদের সাথে অবশ্যই শেয়ার করবে।